প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের অপেক্ষায় ভারত। তবে আসন্ন ব্রিক্স সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এমনটা মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। তো মিটিংটা খুবই ভালো হয়েছে, and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। The prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এর মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির দিকে এখন নজর ঢাকার। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান হবে না এমন কোনো বিষয় নেই। There is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately, at the end of the day, it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the... হাই কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চালিকা শক্তি। I'm looking forward to everything which is positive, and I can tell you we had a great meeting with lot of positivity. সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে দুই দেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ সব অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার, আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। সরকার বিরোধী দলের মত প্রকাশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার হবিগঞ্জের কামাইছড়া এলাকায় পুলিশ এনসিপির গাড়ি বহর আটকে দিলে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তিনি কথা বলেন। নাহিদ বলেন, পুলিশকে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে হলে অবশ্যই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করতে হবে। এ সময় সরকার প্রশাসনকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় এনসিপি নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে অনলাইনে মামলা দায়ের করেন। এরপর তারা আবারও মৌলভীবাজার ফিরে যান। এর আগে বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধ ঘন্টা পর বিকেল 5টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। তবে বাহুবল উপজেলায় কামাইছড়ায় আবারও তাদের আটকে দেয়া হয়। কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে,
এটা আজকে প্রতীয়মান হচ্ছে। আমরা পুলিশকে বলবো, এখানে এসপি ছিলেন, আমরা বলবো যে পুলিশ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, ধরে রাখতে চায়, পুলিশের যেই শেখ হাসিনার সময় যে দলীয়করণ, সেখান থেকে তাদের ইমেজ যদি উদ্ধার করতে চায়, তাহলে অবশ্যই এই ঘটনার যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে, আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে, আসামিদের কোনোভাবে যেতে পালিয়ে যেতে না পারে। যেটা বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির বিভিন্ন ধরনের, আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি। আমাদেরকে অনেকে এখানে বাইরে আছে এসে বলছেন যে সশস্ত্রভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামাত ইসলামী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামাত। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়েছে। এই নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করে জামাত। এমপিওভুক্ত শিক্ষক যারা, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে তিনি জানান, গাজী নজরুলকে বহিষ্কারের পর তাকে নিয়ে কিছু বলার নেই দলটির। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, বহিষ্কৃত অর্থ হলো তিনি আমাদের দলে নাই। যশোরের এমপির বাড়িতে আক্রমণে সরকারি দলের উপর অভিযোগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ফারজানা আক্তার, 71, ঢাকা। যারা দেশ অস্থিতিশীল ও স্বৈরাচার পুনর্বাসনের পথ তৈরি করতে চায়, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিকে কোনো পরাজিত শক্তি ক্ষমতা থেকে সরাতে পারবে না। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিল ইসলামের রিপোর্ট। বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা আয়োজন করা হয়। একজন মানুষ ছিলেন তিনি। এই সময় তার সহধর্মিণী শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন ও দলের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগের কথা স্মরণ করেন। দেশের উন্নতির জন্য কিভাবে যোগ্য মানুষ তৈরি করা যায় সেই চিন্তাটাই তিনি করেছেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও পরাজিত শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। সংগ্রাম করে প্রত্যেকটি নেতাকর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। কাজে বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি 71-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে,
তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, বাক স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। হুঁশিয়ারি করেন, যারা নতুন করে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রয়োজন ছাড়া দ্বিগুণ দামে যন্ত্রপাতি কেনা হয়েছে। হিমেল মাহবুবের প্রতিবেদন। সব দুর্নীতি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। লোকবল নেই, যন্ত্রপাতি রাখার জায়গাও নেই, কিন্তু ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কেনা হয়েছিল দুটি রেডিওথেরাপির মেশিন, যা 11 ও 15 বছর ধরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। ৭১ টেলিভিশনে সেই প্রতিবেদনই আবার উঠে এলো পিপিআরসির গবেষণায়। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে দুইটা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে দুইটা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে, ব্যাংকার নেই। কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে পরিচালিত গবেষণায় বলা হয়, বরাদ্দ থাকলেও বাজেট কাঙ্ক্ষিত সেবায় রূপান্তরিত হচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অনেক সময় দরপত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজাকশন থাকতে হবে। আর এই 10,000 কোটি টাকা ট্রানজাকশন করার মানে সৌভাগ্যবান, সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। দিস ইজ দ্য সিনারিও। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের নেওয়া পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলা, জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে জনগণের কাছে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। ডিবি জানায়, 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার অন্য একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাজির হন লতিফ সিদ্দিকী। আদালত চত্বরে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, শাপলা চত্বরের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং পুলিশ গ্রেফতার না করলে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।